এসআইআরের দ্বিতীয় প্রক্রিয়াটা অনেক বাধাবিঘ্ন এখানেও আসবে। প্রশাসনিক বাধা, রাজ্যের অবজেকশন, হয়তো আবার মামলা ফামলা হবে, টাকা ফুপা বাবা ভাড়া নিয়ে, যেটা প্রয়োজনীয় আমরা বলি, সেগুলো নিয়ে কিন্তু অন্তত শুনানিতে প্রপার ডকুমেন্টস, 13টা ডকুমেন্টসের মধ্যে প্রপার ডকুমেন্টস না দেখাতে পারলে তার রক্ষে নেই। নবান্ন এই সরকারি আমলাদের একটা অংশকে তার ভোট ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করে, পঞ্চায়েত ভোটেও দেখেছি, লাস্ট নির্বাচনেও দেখেছি। ফলে এদের দিয়ে অন্তত শুনানির পর্বটা সঠিক হবে না। এসআইআর যা হয়েছে কেলেঙ্কারি চরম হয়েছে, ফলে এখানেও তাই হবে। আমাকে দেখো, তোমাদেরও দেখবো। বিনিময় প্রথা, হ্যাঁ, বিনিময় প্রথা, গিভ অ্যান্ড টেক পলিসি। তৃণমূলই একমাত্র ভারতবর্ষের পলিটিক্যাল পার্টি যারা কোর্টকেও বিজেপি বলে দেয়, বিরোধী দল বলে দেয়। রাজ্যের সংবিধানকে হাতে নিয়ে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, তিনি সুপ্রিম কোর্টের অর্ডার মানেন না, পরিষ্কার বলেন, ফাঁকা আওয়াজ, কিছুই হবে না, সব কিছুই মানতে হবে। ক্যাকে ছিচি মানি না, মানতে হলো। ওয়াকআপ মানি না, মানতে হলো। নোটিফিকেশন দিল, সেন্ট্রালের অর্ডারটা মানতে হলো। বেশি দাপাদাবি করতে সিদ্দিকুল্লাহকে শুনতে হলো দিল্লি গিয়ে আন্দোলন করুন। হ্যাঁ, ফলে সবই মানতে হচ্ছে, কিন্তু জলঘোলা করে মানতে হচ্ছে। এবং এই তার জলঘোলা করারই আরেকটা প্রক্রিয়াকরণ হচ্ছে এটা, মানি না, মানছি না, মানবো না, জনপ্রিয় স্লোগান। স্যার, এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ফেজ অর্থাৎ শুনানির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করছে এবং এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন? দেখো, এসআইআরের দ্বিতীয় প্রক্রিয়াটা ভবিতব্য সত্য, এটা করতেই হবে। এবং এটা যে লেন্দি হবে এটাও ঠিক। এবং অনেক বাধাবিঘ্ন এখানেও আসবে। প্রশাসনিক বাধা, রাজ্যের অবজেকশন, হয়তো আবার মামলা ফামলা হবে। কারণ আজকেই দেখা গেছে বেশ কিছু বিক্ষিপ্ত এবং ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটেছে। 81 বছরের কাকলি ঘোষ দস্তিদারের বাড়ির লোকজনকেও ডাকা হয়েছে, তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন ইন্টারন্যাশনালি ডাকা হয়েছে। প্রশ্নটা এগুলো থাকবে, এবং এগুলো সবগুলো একে একে ডেকে প্রথম ইয়েতে বোধহয় 33 লক্ষকে ডাকা হচ্ছে, গ্র্যাজুয়ালি সেটা বাড়বে সংখ্যাটা। অনেকেরই মিসম্যাচ এখানে পাওয়া গেছে। অলমোস্ট 1,66,00,000 কাছাকাছি যে মানে প্রয়োজনী থেকে শুরু করে অন্যান্য ম্যাচিং হয়েছে, সেলফ ম্যাচিং করাতে পারেনি, সেগুলো তো প্রত্যেকটা আন্ডার স্ক্যানার, আন্ডার লেন্স। এবং আরেকটা ক্রিটিক্যাল ইয়ে হচ্ছে আমাদের মতুয়াদের সমস্যাটা, সেটাও একটা বড় গুরুতর জায়গায় চলে গেছে। ফলে সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে এটা কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছে, প্রক্রিয়াটা লেন্দি হবে শুধু নয়, এটাও দেখবে তর্ক বিতর্কে ঊর্ধ্বে যাবে না। এবং রাজ্য সরকার যেখানে প্রথম দিন থেকেই ভেরি মাচ ইন্টেনশনালি এসআইআরটার বিরোধিতা করে নির্বাচন কমিশনকে বকাবকি মানে কলুষিত করে, কোণঠাসা করে তাদের পলিটিক্যাল মাইলেজ তৈরি করতে চাইছে, সেটা এক্ষেত্রেও আরও বাড়বে, আরও বেশি নাম্বার যাওয়ার সুযোগ রয়েছে অনেক। আমি তোমায় বলছি যে দেখো, সেলফ ম্যাচিং না হলে, সেলফ ম্যাপিং না হলে, কাকা ফুপা বাবা ভাড়া নিয়ে, যেটা প্রয়োজনীয় আমরা বলি, সেগুলো নিয়ে কিন্তু অন্তত শুনানিতে প্রপার ডকুমেন্টস, 13টা ডকুমেন্টসের মধ্যে প্রপার ডকুমেন্টস না দেখাতে পারলে তার রক্ষে নেই। তাদেরকে মানে বিহারে যা হয়েছে তার যোজন বেড়ে যাবে সংখ্যাটা, আর এটা বাড়া মানেই আবার বিতর্ক তৈরি হওয়া। ফলে এখন ভালো করে দেখার যে এই শুনানি প্রক্রিয়াটা কতটা স্মুথ হয়। এখানেও জল মিশে না তো। এইখানে ফেক ডকুমেন্ট দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি স্যার? হতেই পারে, বরং অনেক বেশি সম্ভাবনা আছে। সামান্য এসএসসি পরীক্ষা এতদিন পরে হয়েছে, সেখানে গিয়ে বলা হচ্ছে 3 ভাগের 1 ভাগই নাকি ফেক ডকুমেন্টস দিয়ে পরীক্ষা দিতে গেছে। চাকরি, তাহলে এখানে একটা তো এসআইআর, মরিয়া চেষ্টা, ভারতবর্ষে থাকতে হবে। সেই ক্ষেত্রে তো অন্য নাম উঠে আসবে স্যার। না, প্রশ্নটা তা নয়। প্রশ্নটা হচ্ছে যারা শুনানিতে থাকবে তারা শুধু নির্বাচন কমিশন অবজারভার নয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও আনা হয়েছে। রাজ্যের কর্মচারীদের উপরে এককভাবে দায়িত্ব দেওয়া হয়নি, মাইক্রো অবজার্ভার। কারণ রাজ্যের কর্মচারীদের হাল তো দেখতেই পেয়েছো। WBCS শূন্য পেয়ে বিডিও খুনের মামলায় অভিযুক্ত হয়েও তার বিরুদ্ধে এখনো সাসপেনশন আসেনি, তিনি বহাল তবিয়তে আছেন। আরেকজন নীলাদ্রি শেখর দাস মক্কায় বসে থেকে ওখান থেকে নমিনেশন দিয়েছে ওনার মদতে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রমাণিত এটা। নবান্ন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। নবান্ন এই সরকারি আমলাদের একটা অংশকে তার ভোট ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করে, পঞ্চায়েত ভোটেও দেখেছি, লাস্ট নির্বাচনেও দেখেছি। ফলে এদের দিয়ে অন্তত শুনানির পর্বটা সঠিক হবে না। এসআইআর যা হয়েছে কেলেঙ্কারি চরম হয়েছে, ফলে এখানেও তাই হবে। ফলে এই জন্যই
কেন্দ্রীয় অবজারভাররা নির্বাচন কমিশনের, তারা কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদেরই রেখেছেন একটা বড় ভূমিকায়। এখানে কিন্তু সেই কেন্দ্রীয় অবজারভারদের তো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি দালাল বলছে। সে তো রায় খুশি না হলে তৃণমূলই একমাত্র ভারতবর্ষের পলিটিক্যাল পার্টি যারা কোর্টকেও বিজেপি বলে দেয়, বিরোধী দল বলে দেয়। রাজ্যের সংবিধানকে হাতে নিয়ে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের অর্ডার মানেন না, পরিষ্কার বলেন। সো হোয়াট, আমার রায় পছন্দ নেই, আমি বিজেপি বলে দেবো। কারণ আমার তো দিনান্তে একটাই লক্ষ্য, আমার সমর্থকদের কাছে ভুল বার্তা দেওয়া, নিজের জনপ্রিয়তা আটকে রাখা। কি প্রশ্ন, কি উত্তর দেবে যে এসআইআর করতে দেব না, কোনো ভোটার বাদ দিতে দেব না থেকে মমতা ব্যানার্জিকে এসআইআরের প্যারাডাইম শিফট করতে হয়েছে, এসআইআর মানতে হয়েছে, ঢোক গিলতে হয়েছে তাকে এটা এসআইআর তাকে গিলতে হয়েছে। তো জনগণের মধ্যে, তার সমর্থকদের মধ্যে কি বার্তা যাচ্ছে? ঠিক আছে, যাতে এই ভুল বার্তাটা না যায় যে সবটাই নেত্রীর মানে কি বলবো, ফাঁকা আওয়াজ, কিছুই হবে না, সব কিছুই মানতে হবে। ক্যাকে ছিচি মানি না, মানতে হলো। ওয়াকআপ মানি না, মানতে হলো। নোটিফিকেশন দিল, সেন্ট্রালের অর্ডারটা মানতে হলো। বেশি দাপাদাবি করতে সিদ্দিকুল্লাহকে শুনতে হলো দিল্লি গিয়ে আন্দোলন করুন। ফলে সবই মানতে হচ্ছে, কিন্তু জলঘোলা করে মানতে হচ্ছে। এবং এই তার জলঘোলা করারই আরেকটা প্রক্রিয়াকরণ হচ্ছে এটা, মানি না, মানছি না, মানবো না, জনপ্রিয় স্লোগান। ঠিক আছে, ফলে ভোটটা তো আটকে রাখতে হবে ভাই, সংখ্যালঘু ভোট আটকাতে হবে। হ্যাঁ, একদম ফাঁকা আওয়াজ যাতে জনগণ না ভেবে নেয়, তাহলে পরের দিন থেকে শুনবে না। ফলে এই প্রক্রিয়ায় এরকমভাবে হয়তো দেখা যাবে এসআইআরের এই পর্বে হাইকোর্ট চলে গেল, সুপ্রিম কোর্ট, অনেক বেশি নাম কাটা গেলে নেত্রী রাজ্যকে আবার অচল করে দিল। 300 কোটি টাকা ছিচি ক্যাকাতে কেন্দ্রের রেলের পট্টিকে লাইন ফাইনগুলো উপরে দিয়ে প্রশাসনকে নিষ্ক্রিয় দর্শক রেখে লুম্ফেন রাজত্ব তিনি করতে দিয়েছিলেন। ওয়াকআপ নিয়ে সিদ্দিকুল্লাহ সাহেবের হাতে ব্যাটেন তুলে দিয়েছিলেন। শামশেরগঞ্জ থেকে শুরু করে জাফরাবাদে ব্যাপক হিন্দু নিধন, মানে হিন্দু উৎপীড়ন, উৎখাত, হিন্দু নিধন। এটাও এই প্রক্রিয়া তো তাই হবে হয়তো, কিন্তু শেষ অঙ্কে আমি তোমায় বলি এই যাত্রায় কিন্তু অত সোজা হবে না তৃণমূলের প্রশাসনকে কাজে লাগিয়ে এটাকে ম্যানিপুলেট করার। সেই বিষয়টা কি আগেভাগে আন্দাজ করতে পেরে ডাব্লিউবিসিএস অফিসারদের তিনি চিঠি লিখছেন যে অনুকূলে কাজ করার সুযোগ আমরা করে দিয়েছি, আপনারা পশ্চিমবঙ্গের এই খারাপ সময় পাশে থাকছেন? কোনোভাবে কি তিনি আজ করতে কোনোভাবে তিনি বলছেন যে 26-এ আমরা আমাদের আর এনে দিন, আপনাদের কাজের সুবিধা আমরা করে দেবো? দেখুন, এইটা প্রশাসনের একটা অংশও বোধহয় টের পাচ্ছে যে এসআইআর যদি 1 কোটি প্লাস নাম বাদ যায়, তৃণমূলে ফিরে আসাটা কঠিন। এই কারণেই প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে তিনি, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা দিচ্ছেন, আমরা আসলে বেটার, অন্য কেউ আসলে কিন্তু তোমাদের জন্য ওয়ার্স। তোমাদের উজ্জ্বল পরিবেশ দিয়েছি, সাধারণ কর্মচারীদের ডিএ না দিলেও আমলাদের আমি পুষিয়ে দিয়েছি, সুপ্রিম ক্ষমতা দিয়েছি, জেলে নিচ্ছি না তোমাদেরকে। একাধিক মামলায় সিবিআই আসলে পরেও রাজীব কুমারকে আমি দরজা আটকে বাঁচিয়ে দিলাম। তোমাদের সাধারণ কর্মীদের আমি, আমার কর্মচারীদের ডিএ দিই না, মাস্টারদের ডিএ দিই না, তোমাদের দেই। তোমাদের ডিএ শুধু না, কেন্দ্রীয় হারে টাকা দেই, আর স্যাংচুরি লিভের মতো লিভ দিই, যেখানে স্যাংচুরি লিভ দেই, তারপরে একাধিক টাকা দিই যেটা সেন্ট্রালও দেয় না। ঠিক আছে, ফলে এই জিনিসগুলো আমি তোমাদের দিচ্ছি কেন? অডেল সুবিধা দিচ্ছি কেন? রিটায়ারমেন্টের পরে তোমাদেরকে এক্সটেনশন দিচ্ছি কেন? আমার হয়ে কাজ করো, অনেক ভালো থাকবে, দুধে ভাতে রাখবো। এইটা বার্তা দেওয়া, যাতে আগামী ভোটগুলোতে প্রশাসন তাদের হয়ে কাজ করতে পারে, প্রশাসন এই পুরো মেশিনারিজটা তৃণমূলকে জেতানোর জন্য কাজে লাগতে পারে, এইসব বার্তা দেওয়া। তার মানে স্যার এই প্রশান্ত বর্মনের মতো আরো বিভিন্ন এইরকম অফিসার এই আমাদের পুরো সিস্টেমে থাকতে পারে, যেমনটা বিরোধীরা বারবার অভিযোগ করে এসেছে? আছে, আমি নীলাদ্রিশেখরের নাম তোমায় বললাম, আরো একাধিক নাম আমি বলছি। এই সমস্ত অফিসারদের কি শেষ অক্সিজেন সিলিন্ডার হিসেবে ব্যবহার করতে চাইছে? হ্যাঁ, সিপিএমও তাই করেছে। সিঙ্গুরে হলদিয়া পৌরসভা জেতার জন্য নন্দীগ্রাম পর্বের পরে পুলিশ অফিসার, হ্যান্ডিক্যাম পুলিশ অফিসার নামিয়ে দিয়েছিল বুদ্ধবাবু, পেরে ওঠেনি। আমলা ভোট ম্যানিপুলেশনে বাংলায় বহু বছর ধরেই ব্যবহৃত হয়েছে। ইভেন এখানে কেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রুলিং পার্টির নেতারা আমলাদের ব্যবহার করে। পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী সেটাকে আরও বেশি মাত্রায় নিয়ে গেছে। তাই রিক্রুটমেন্টের প্রশ্নে সরকার বলছে প্রশান্ত বর্মন শূন্য পেয়েছে, তারপরে সে ফার্স্ট হয়েছে, আমলা হয়েছে, খুনের মামলাতেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই।
এগুলো হচ্ছে। ফলে এন্টার ব্যাপারটা আমলাদের হাতে ছেড়ে দিয়ে মমতা ব্যানার্জি চাইছেন সামনের নির্বাচনটায় অন্তত একটা জায়গা তৈরি করে ভোটটাকে ম্যানিপুলেট করে বেরিয়ে আসার, এবং সেইটায় কতটা উনি সফল হবেন আমরা জানি না, কিন্তু যেহেতু মাইক্রো অবজারভার রয়েছে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, যে মাইক্রো অবজারভার শুধু নয়, আরও ধরো এসআইআর সফল হলো না, আস্তিনে তো অনেক অস্ত্র থাকে, মমতার তো আস্তিনে অনেক অস্ত্র, প্রশাসক তিনি, শেষ অঙ্কে যদি দেখা যায় 1 কোটি প্লাস হওয়াই গেল ভোটার, মমতা কি করতে পারে? প্রশাসনকে কাজে লাগিয়ে যারা এক্সিস্টিং ভোটার তাদের মধ্যে প্রভাব বিস্তার করবে। আমরা দেখিনি পঞ্চায়েত ভোটে যারা জিতেছে তারা বিরোধী হলে তাদেরকে সার্টিফিকেট দেয়নি আমলারা, যারা হেরেছে এই প্রশান্ত বর্মন, এই নীলাদ্রি শেখর দাস বা আরও অনেক আমলা দিকে দিকে প্রান্তে প্রান্তে আছে, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত জিতেছে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম, সার্টিফিকেট দেয়নি, হেরেছে যে তৃণমূল তাকে দিয়েছে সার্টিফিকেট। এরকম একাধিক মামলা চলছে। ফলে প্রশাসনের মেশিনারিজের আমলারা, পুলিশ তৃণমূলকে গত নির্বাচনগুলোও সাহায্য করেছে, এইবারও সেই সাহায্য করবে মমতা ব্যানার্জি, এই নিয়েই বার্তাগুলো দিচ্ছেন। এই বার্তা দিচ্ছে তাই যে দাও, আমাকে দেখো, তোমাদেরও দেখবো, বিনিময় প্রথা। হ্যাঁ, বিনিময় প্রথা, গিভ অ্যান্ড টেক পলিসি, সেই জন্যই বার্তা।